ঈশা পুটি বিয়ে ভাঙার চেষ্টা করলে না হাতে নাতে ধরে উচিত শিক্ষা দিল ঈশাকে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় অভিষেক এসে বলতে থাকে, আমার পক্ষে এই বিয়েটা করা সম্ভব নয়, কারণ শ্রীপর্ণার চরিত্রের দোষ আছে, যা শুনে বাড়ির সবাই অনেক অবাক হয়ে যায়। আর তারপরই দেখা যাবে সৃজন গিয়ে বলতে থাকে, কি বলছো কি, তুমি এরকম বাজে কথা আমার মেয়ের নামে বলতে পারো না। আর তখন পর্ণা বলে, দেখো অভিষেক, তোমার মনে হচ্ছে কোথাও একটা ভুল হচ্ছে। তখনই অভিষেক বলতে থাকে, ঠিক এভাবেই আমি যাতে এসে বলে বিয়েটা ভেঙে দেই, তার জন্য কেউ আমাকে ফোন করে এই বিয়েটাতে ভাঙচি দিয়েছে। এরপর বলে, যিনি আবার এই কথাটা আমাকে বলেছেন সে আবার এখানে লাইভের মতো করে দেখতে এসেছে। কি? তখন তুহিনাকে বলে, কি তুহিনা দত্ত? আর তখন তুহিনা তো অবাক হয়ে যায়। এরপর বাড়ির সবাই খুব অবাক হয়ে যায়। তখন বাড়ির সবাইকে পুরো ঘটনাটা খুলে বলতে থাকে। আসলে উনি আমাকে ফোন করেছিল, উনি আমাকে এতটাই বোকা ভেবেছিল যে আমার অফিসের লাইনটা যে আমি চেক করতে পারি সেটা ওনার ধারণাই নেই। আর তখন এদিকে পুটি বলতে থাকে, কি তুহিনা, তুমি এই কাজটা করেছো? আর তখন অভিষেক বলতে থাকে, দাঁড়াও শ্রীপর্ণা, দাঁড়াও। বেশ ভালো করেই বুদ্ধি খাটিয়ে একটা প্ল্যান করে উনি কালকে আমাকে অফিসে ফোন করেছিলেন। ওনার গলার ভয়েসটা চেঞ্জ করে থানার ল্যান্ডলাইনে কল করেছিলেন। বুঝেছিলেন যে আমরা কেউ কিছু করতে পারবো না। ওনার প্ল্যানটাই কিন্তু একটু ফাঁক ছিল। হয়তো ভাবেননি যে পুলিশ ল্যান্ডলাইনটাও অ্যারেস্ট করতে পারে। পুলিশকে এতটা কিভাবে বোকা ভাবেন সেটাই আমি বুঝতে পারছি না, আমার মাথায় আসছে না। এরপর দেখা যাবে অভিষেক বলতে থাকে, যাই হোক আপনাদেরকে আমি খুলে বলছি, উনি আমাকে ফোন করেছিলেন। আর ফোন করে যা যা বলেছিল সমস্ত কিছুই সবাইকে বলে, যে শ্রীপর্ণার চরিত্রে দোষ আছে, ওনার একটা রোগও আছে। বিনা তখন মনে মনে বলতে থাকে, সর্বনাশ, এবার তো আমি পুরোপুরি ফেসে গেলাম, এবার তো আলোকপর্ণা আমাকে চিড়ে খাবে, করবো আমি। তখন বলে, তুহিনা এটা তুমি কি করেছো? এদিকে রুচিরা বলছে, আমি তোমাকে ভালো ভাবতাম তুহিনা, ভাবতাম অর্পণের প্রতি, এই পরিবারের প্রতি তোমার ভালোবাসা আছে, কিন্তু তা নয়। এদিকে দেখা যাবে পর্ণা খুব রেগে যায়, রেগে গিয়ে বলতে থাকে, তুহিনা উত্তর দাও, তুমি এই কাজটা কেন করেছো? আর তখন অভিষেক বলে, দেখেন উনি কেন করেছে, কিসের জন্য করেছে সেটা আমি জানি না, কিন্তু আমি একটা কথা বলে দিচ্ছি, আমি শ্রীপর্ণাকে ভালোবাসি, তাই যে যাই করুক না কেন, যে যত বিয়েটা আটকানোর চেষ্টা করুক না কেন, এই বিয়েটা আমি করবই। আমি ওকে ভালোবেসেছি, তো তাই যে যত চেষ্টা করুক কিচ্ছু হবে না, আমি ওকে ভালোবাসি, তাই বিয়েটা করব। আর কে কি বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না। আর তারপর এই কথা শুনে সবাই খুব খুশি হয়, এদিকে পুটিও খুব খুশি হয়ে যায়। আমার মনে হলো যে আপনাদের সবার সামনে এই ব্যাপারটা বলা উচিত, তাই আপনাদের সবাইকে আমি বললাম। এরপর পুটিকে বলতে থাকে, সরি শ্রীপর্ণা, আমাকে এভাবে ড্রামাটা করতে হলো, অভিনয়টা করতে হলো, জানি তোমার খারাপ লেগেছে, কিন্তু আমি দেখতে চেয়েছিলাম যে এই আসলেই এই ব্যাপারটা কে কি ইনভলভ। এদিকে ঈশা খুব ভয় পেয়ে যায়, বলতে থাকে, এই রে, উনি কি বুঝতে পেরে গেল নাকি এই ব্যাপারটার মধ্যে যে আমি আছি? অর্পণ তুহিনাকে বলতে থাকে, ছি তুহিনা, ছি, আগের বার যখন তুমি এমনটা করেছিলে তারপরে এতটা বুঝতে পারিনি যে তুমি মানে নিজেকে একটু হলেও শুধরাবে। আমি ভেবেছিলাম হয়তো বা ভুলে হয়েছে, কিন্তু আজকে যেই কাজটা করলে তুমি মানে আমার কাছে পরিষ্কার হয়ে গেল যে তুমি আর শুধরাবার নয়। আমি তো শিওর হয়ে যাচ্ছি আসলে তুমি যেটা দেখাও তুমি সেটা নও। তুহিনা তখন বলে, না অর্পণ, তুমি ওকে ভুল বুঝছো। সৃজন বলে, তাহলে ঠিকটা কি? হ্যাঁ ঠিকটা কি? এখন ধরে তো সবাই সেই প্রশ্নটাই করছে, সেটা বলো। পুটি তখন তুহিনার কাছে আসে, এসে তখন বলতে থাকে, তুহিনা উত্তর না দিয়ে তুমি কোথাও যেতে পারবে না, বলো তুমি আমার ব্যাপারে কেন উল্টোপাল্টো কথা বলছিলে? আর তখন বলে, না মানে। এরপরই দেখা যাবে ঠাসিয়ে ঠাসিয়ে চর মারতে থাকে পুটি। আর তখন তুহিনা সবার চোখে ঘৃণার পাত্রী হয়ে যায় আর সেখান থেকে চলে যায়। তারপরে দেখা যাবে পর্ণা ঈশার কাছে আসে, এসে তখন বলতে থাকে, আপনার মেয়েকে কি শিক্ষা দিয়েছেন আপনি? এত কিছু হলো, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু দেখলেন, আপনি কিচ্ছু বললেন না, শাসন করলেন না। আর তারপর সৃজনে এসে নানান কথা ঈশাকে বলতে থাকে। ঈশা তারপরে উপরে চলে যায়। এরপর দেখা যাবে অভিষেককে বলতে থাকে, বসো বাবু তুমি বসো। আর তখন অভিষেককে বসিয়ে দেয়। তারপরে বলে যে, আচ্ছা জানেন তো আমার একটা কি মনে হচ্ছে, আপনাদের এই বাড়িতে না কারোরই কোনো সেফ নেই, এমনকি শ্রীপর্ণারও কোনো সেফ নেই। এই বাড়িতে এমন একটা মেয়ে থাকতে পারে, মানে তুহিনা মতো মেয়ে থাকতে পারে, সেই বাড়িতে কেউ সেফ থাকতে পারে না, কেউ না, আপনাদের একটু সাবধানে থাকা উচিত। আর তারপর বলছে, আজকে যেই ঘটনাটা ঘটেছে মনে হচ্ছে না যে এরপরে আর কিছু করতে করবে বলে সেটা মনে হচ্ছে না। এদিকে দেখা যাবে বিনা ঘরে এসে কাঁদতে থাকে। ঈশাও তখন আসে আর বলতে থাকে, তুই এখানে এসে কাঁদছিস? আর তখন বলে, বাবার সামনে দাঁড়িয়ে মজা দেখছিলে, কিছুই বললে না? আর তখন বলে, অপদার্থ মেয়ে একটা
একটা কাজও তোকে দিয়ে হয় না, তুই একটা কাজও ঠিক মতো করতে পারিস না। হ্যাঁ ঠিকই, তোর শরীরে তো তোর বাবার রক্ত, আমার রক্ত তো নেই তোর শরীরে, এর জন্যই তুই কিচ্ছু করতে পারিস না। তখন বলে মা তুমি তো সেখানে আমাকে দেখলে, আমাকে মারলো না, তুমি কোনো প্রতিবাদ করলে না, তুমি কিছুই বললে না। এখন বলে কি বলবো, আমি কি বলবো, কিছু বলি তারপর মা মেয়ে দুজনের ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিক, তাই তো? আর তখন বলে তুই একটা কাজও করতে পারিস না, একটাও না। আর তারপর বলে এই কাজটা কার কথাতে করেছি মা, তোমার জন্যই তো করেছি। তখন বলে আমার জন্য করেছিস, করে করতে পেরেছিস? ঈশা বলতে থাকে যা করার এবার আমাকে করতে হবে, তোকে কাজটা দিয়ে না আমি ভুল করেছি, আর আমাকে এই কাজটা করতেই হবে, কিছুতেই বিয়েটা দিতে দিলে হবে না, পড়ানোর মুখটা আমরা পড়াবো। আর তারপর দেখা যাবে তুহিনার সুরটা উল্টো হয়ে যায়। তুহিনা তারপরে বলতে থাকে মা তুমি ঠিকই বলেছিলে, এই বাড়ির কারো মানে কোনো লোকজনই সুখে থাকা উচিত নয়। আর তখন বলে হঠাৎ করে উল্টো সুর গাইছিস? আর তারপর বলে হ্যাঁ মা, আমি হয়তো বা একটু ছোট তাই বুঝতে পারিনি, এখন বুঝতে পারছি, এখন মার খাওয়ার পর বুঝতে পারছি তুমি যা বলেছো একদম ঠিক, এবার তুমি করো, যে যা খুশি তাই করো, আমি কিচ্ছু বলবো না, যেটা বলবে সেটাই হবে। এরপর ঈশা খুব খুশি হয়ে যায়। অভিষেক বলতে থাকে ছোট ছোট বাধা বিপত্তি আসলেও সেটা কেটে গেছে, আমার মনে হয় না এখন আর কিছু হবে। আর তখন সৃজন বলে হ্যাঁ হ্যাঁ, ঠাকুরমশাই বলেছিল কিছু একটা বাধা বিপত্তি আসতে পারে, তবে কেটে যাবে। ওর জেঠিমা বলতে থাকে যাক ভালো ভালোই যে ব্যাপারটা মিটে গেছে, এতেই শান্তি। আর তখন এদিকে অভিষেক বলছে আমার মনে হয় এই ব্যাপারটা নিয়ে আর জল ঘোলা করে কোনো লাভ নেই, এটা না করাই ভালো। আমি মনে হয় ভুল টাইমে চলে এসেছি না, আপনারা তো এই শাড়ি দেখছিলেন। আর তখনই রুচিরা বলে না না অভিষেক, তুমি যখনই আসবে একদম ঠিক টাইমে এসেছো, আর সময় তো বেশি নেই না, সবকিছু তো তাড়াতাড়ি করতে হবে। আর তখন বলে হ্যাঁ হ্যাঁ, আমি যে কারণে এসেছিলাম ওই ডেটটার জন্য, আপনারা তো সেই ডেটেই। আর তখন বলে হ্যাঁ হ্যাঁ, আমরা সেই ডেটেই বিয়েটা দিতে চাই, তোমার মাকে তো বলেছিলাম ফোনটা করতে। আর তখন বলে হ্যাঁ হ্যাঁ মা ফোন করে দিবে, কোনো সমস্যা নেই। আমি একটা কথা বলতে এসেছিলাম যে হাতে যখন বেশি সময় নেই, তাহলে আজকেই আপনারা না একটু আমাদের বাড়িতে যাবেন, ঠিক আছে? আমাদের বাড়ির সবার সাথে একটু পরিচিত হবেন, আর সব কিছু মানে জানাশোনাও হবে। তারপর দেখা যায় পর্ণা বলতে থাকে আজকেই? আর তখন বলে হ্যাঁ হ্যাঁ, সময় তো বেশি নেই, আর সবার সাথে পরিচিত হওয়াটাও তো দরকার, তাই না? তখন পর্ণা বলে ঠিকই বলেছো, হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে যাব, আর আজকেই বরং সাথে করে ঠাকুরমশাইকে নিয়ে যাব, আজকেই আশীর্বাদটা সেরে আসবো। এরপর বলে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বরং আসি, আমাকে আবার একটু থানায় যেতে হবে। এরপর সবাইকে বলে আচ্ছা আপনারা সাবধানে থাকবেন, আমি তাহলে আসি। তখন শ্রীপর্ণাকে মানে পুটিকে বলে শ্রী তাহলে আসি। এ কথা বলতেই সবাই তো পুটিকে রাগাতে থাকে, পুটির দিকে তাকিয়ে হাসতে থাকে। এদিকে এ কথা বলেই চলে যায় অভিষেক। ওদিকে দেখা যাবে অভিষেকদের বাড়িতে সবকিছু আয়োজন করা হয়, আর তারপরই অভিষেকের ছোট ভাই বউ আর ভাই সেখানে চলে আসে। অভিষেকের ভাইয়ের বউ বলছে ভালো লাগে না, এই ফোনটা কাজ করছে না, তোমাকে বলেছি একটা ফোন নিয়ে দিতে। তখনই অভিষেকের মা বলতে থাকে এই তুমি এতক্ষণ ঘরে ছিলে, তোমাকে যে বললাম দর্শকর্মা মানে ওগুলো দেখে নিতে। আর তখন বলে হ্যাঁ মা দেখে নিয়েছি, তো দেখে নিয়ে এই ঘরে গিয়েছিলাম। আর তখন বলে ঘরে বসে থাকলে চলবে না, আশীর্বাদের থালাগুলো সাজাতে হবে তো। তখন বলে আশীর্বাদ? এরপর বলে হ্যাঁ আজকেই আশীর্বাদ। আর তখন অভিষেকের ভাই একটু অমত হয়, মানে কেমন যেন একটু কথা বলতে থাকে। আর তখন বলে কে রে, তোর কি কোনো সমস্যা আছে? আমার ছেলেটা কতদিন পরে একজন মেয়েকে পছন্দ করেছে, আর মেয়েটা ভারী মিষ্টি জানিস তো। আর তারপরে বলতে থাকে বিয়েটা একটু তাড়াহুড়ো হয়ে যাচ্ছে না? তখন বলে তাতে তোর সমস্যাটা কি? ওরা দুজনে মিলে কথা বলতে থাকে যে এবার যদি বিয়েটা হয়ে যায় তাহলে ওই মেয়েটা নাকি রিপোর্টার, ওই মেয়েটা তো সম্পত্তি সমস্ত কিছুর মালিকানা হয়ে যাবে, সমস্ত কিছুর দায়িত্ব নিয়ে নিবে, এরপর তো আমরা কিছুই পাবো না। বলে না না, বিয়েটা যেভাবেই হোক আটকাতে হবে। দেখা যাবে অভিষেকের বাড়িতে পর্ণারা সবাই চলে আসে, পর্ণাদের দেখে সবাই খুব খুশি হয়ে যায়। এরপর বসতে দেয়, সাথে ঈশাও আসে। এদিকে এরপর সবার সাথে পরিচয় করিয়ে দেয় অভিষেক। তারপরে দেখা যাবে ঠাকুরমশাইকেও সাথে করে নিয়ে আসে, আর তারপর আশীর্বাদের কাজটাও শেষ হতে থাকে। এরপর সৃজন বলতে থাকে তাহলে আজকে থেকে আমাদের রায় পরিবার আর আমাদের দত্ত পরিবার এক হলো, আত্মীয় হলো বলে সবাই খুব খুশি হয়। দেখা যাবে অভিষেকের ভাই আর তার বউ। অভিষেকের ভাই বলতে থাকে কিচ্ছু করতে হবে, এই মেয়েটার যদি বিয়েটা হয়ে যায় সাথে তাহলে তো সব কিছু শেষ। আর তখন তার বউ বলতে থাকে না না, এখন কিছু করা যাবে না, সুযোগ বুঝে করতে হবে। এই কথাটা এদিকে ঈশা শুনে নেয়, শুনে নিয়ে তখন বলে যাক বাবা, এই দেখি না চাইতেই সবকিছু আগেই পেয়ে গেলাম, এই বাড়ির কারোর সাথে না কারোর সাথে আমাকে যোগাযোগ তো করতেই হতো আমার কাজটা সফল করার জন্য। আমি কিছুতেই এই বিয়ে হতে দেব না, কিছুতেই না, এদের মধ্যে থেকে একজনের সাথে আমাকে কথা বলতেই হবে। এরপরে এদিকে দেখা যাবে অভিষেকের ছোট ভাইয়ের সাথে সবাইকে পরিচয় করিয়ে দেয় যে সে এখনো পড়ালেখা করছে। আর তারপরে সে দেখা যাবে ব্লগিং করতে থাকে, আর বলে ও বাবা তুমি ব্লগিং করো নাকি? আর এদিকে ঈশা বলতে থাকে পর্ণা তো আমাকে আসতেই দিতে চেয়েছিল না, আমি তো জোর করে নিয়ে আসলাম, এবারকে আমার কাজটা তো আমাকে সফল করতেই হবে, তাই না? তো বন্ধুরা এবার ঈশাকে যদি হাতে নাতে ধরে নেয় পর্ণা, তাহলে ঠিক তোমাদের কেমন লাগবে? কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও। ধন্যবাদ।